আচ্ছা, একটু ক্লিয়ার করবেন, তা না হলে যতদিন যাবে আইডিয়াস গুলো অনেক বাড়তে থাকবে। আহ সেজন্য আমার মনে হয় আপনারা এই জিনিসগুলো একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আর আজকে আমরা চ্যাপ্টার 5 শুরু করব। চ্যাপ্টার 5টা সবাই একটু ওপেন করেন, চেষ্টা করেন চ্যাপ্টার 5 ওপেন করতে। আপনাদেরকে যে বইটা দিয়েছি ম্যাক্রো ইকোনমিক্স এর, সেখান থেকে চ্যাপ্টার 5টা ওপেন করার চেষ্টা করেন। সো বেসিকলি ম্যাক্রো ইকোনমিক্স এর এই জিনিসগুলো আমরা জিডিপি দিয়ে শুরু করেছি। আহ, তার আগে আমি আজকে নতুন করে আরেকবার একটু বলতে চাই, ম্যাক্রো ইকোনমিক্স আসলে আমরা কি করছি। স্টুডেন্ট দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে? জি ম্যাম। জি ম্যাম। আমরা ম্যাক্রো ইকোনমিক্সে কি করছি? ম্যাক্রো ইকোনমিক্স মূলত এমন একটা আইডিয়া দিবে যে ওভারঅল ইকোনমি সম্পর্কে, দ্য মার্কেট, আদার সিস্টেমস দ্যাট অপারেটস অ্যাট আ বিগ স্কেলে। এটা আসলে কি করছে, এটা এমন জিনিস স্টাডি করছে যেটা ইকোনমি ওয়াইড, এবং ইকোনমি ওয়াইড কিছু কনসেপ্ট নিয়ে আলোচনা করছে, যেমন ইনফ্লেশন, ইকোনমিক গ্রোথ, জিডিপি, আনএমপ্লয়মেন্ট। এই যে কথাগুলো আমি বললাম, আমরা শুধুমাত্র জিডিপিটা কভার করেছি, বাট আমি কি কি বললাম যে ইকোনমিক্স আসলে ডিলিং উইথ দ্য ডিফারেন্ট ইকোনমি ওয়াইড ফেনোমেনা লাইক ইনফ্লেশন, ইকোনমিক গ্রোথ, জিডিপি, আনএমপ্লয়মেন্ট। এই যে কথাগুলো বলেছি, দিজ আর দ্য ইন্ডিকেটরস অফ এন ইকোনমি। এই যে কনসেপ্ট গুলো, কিভাবে আপনার ইনফ্লেশন কাজ করছে, কিভাবে আপনার ইকোনমি গ্রো করছে, জিডিপি কেমন আছে, আনএমপ্লয়মেন্ট কেমন হচ্ছে, আনএমপ্লয়মেন্টের অবস্থাটা কি, এগুলা হচ্ছে আমাদের ইকোনমিক ইন্ডিকেটর। এবং ইকোনমিক ইন্ডিকেটরস গুলো হচ্ছে আপনাকে বুঝিয়ে দিবে আপনার ইকোনমিক অবস্থাটা কি। তো আমি একটু বলবো, আপনারা একটু লিখে নেন ইকোনমিক ইন্ডিকেটরস গুলো আসলে কি কি হতে পারে, তারপরে আমরা আজকের টপিকটা ফাইনালি শুরু করব। একটা দেশের ইকোনমিক ইন্ডিকেটর স্পেসিফাই করা যায়, তবে কমন যে ইন্ডিকেটর সেখানে আপনারা একটু লেখেন। পয়েন্ট 1, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, যেটা অলরেডি আমরা কমপ্লিট করেছি। ইকোনমিক ইন্ডিকেটরস এর মাধ্যমে একটা দেশের ইকোনমির পুরো আইডিয়াটা পাওয়া যাবে। এবং ওই দেশের ইকোনমি আসলে ভালো হচ্ছে কিনা, খারাপ হচ্ছে কিনা, এরকম একটা কনসেপ্টও পাওয়া যাবে। তো ইন্ডিকেটরস গুলো কি? 1 নম্বর আমরা জিডিপি বলছি, যেটা আমরা কভার করেছি। নাম্বার 2, কনজিউমার প্রাইস ইন্ডেক্স। কনজিউমার প্রাইস ইন্ডেক্স, এগুলো একটু লিখে নিবেন। কনজিউমার প্রাইস ইন্ডেক্স, যেটা আমরা আজকে হয়তো বা শুরু করব। আনএমপ্লয়মেন্ট ফিগার্স, একটা দেশের আনএমপ্লয়মেন্ট ফিগার্সটা কেমন, আনএমপ্লয়মেন্ট ফিগার্স। এবং আমাদের দেশের জন্য নয়, তবে গ্লোবাল ইকোনমির জন্য আরেকটা ইকোনমিক ইন্ডিকেটর আসলে ধরা হয়, যেটা হচ্ছে প্রাইস অফ ক্রুড অয়েল। এটা আমাদের দেশের জন্য না ধরলেও চলবে। প্রাইস অফ ক্রুড অয়েলটা আসলে এজন্যই ধরা হয় কারণ হচ্ছে আপনার দেশের টোটাল ইকোনমিতে অপরিশোধিত তেলের পরিমাণ কোন দেশে কত, এবং এটা নিয়ে কার অংশ কতটুকু, এটার একটা বড় ইম্পর্টেন্ট ম্যাটার্স করে, কারণ ডেভেলপিং ইকোনমি গুলোতে এগুলাতেই বেশি আসলে কনসিডারেশনে আনা হয়। এনিওয়েজ, দিজ আর দ্য ইকোনমিক ইন্ডিকেটরস। এখানে আবার কিছু সাব ইন্ডিকেটরস এক একটা ইকোনমিতে কাজ করে, যেমন তাদের হেলথ সেক্টরটা কেমন, বার্থ রেট কেমন, উইমেন হচ্ছে যেটাকে বলা হচ্ছে ম্যাটারনিটি প্যাটার্নিটি রেট, তারপরে হচ্ছে আপনার শিক্ষা হার, এডুকেশন রেট, এগুলো কিন্তু ইকোনমিক ইন্ডিকেটরে চলে আসে। বাট মেজর ইন্ডিকেটরস গুলো যেগুলো বললাম, ওই তিনটা একটু মাথায় রাখবেন। না, আজকে আমরা এই যে বললাম আনএমপ্লয়মেন্ট ফিগারটা, এটা একটা ইকোনমিক ইন্ডিকেটরস। এখন এই জিনিসটা আসলে কিভাবে আমাদের, কেন এটাকে গুরুত্ব সহকারে দেখতে হবে, এটা আগে আমরা একটু আলোচনা করব। সেটার জন্য প্রথমে আমি আজকে একটু আপনাদেরকে জিজ্ঞেস করব, আপনাদের কাছে কি মনে হয় এমপ্লয়মেন্ট কথাটা আসলে কি, আর আনএমপ্লয়মেন্ট কথাটা আসলে কি? হ্যাঁ, একটু বলেন তো, what do you understand about employment? যেখানে ম্যাম কাজ করলে আমাদের হচ্ছে প্রফিট দেয়, পেড করে ম্যাম।
কোনো কাজ করলে সেখানে আপনাকে কিছু পেমেন্ট দেওয়া হয়, এটাকে আপনি এমপ্লয়মেন্ট বলছেন, তাই তো? জি ম্যাম। আচ্ছা, আর কেউ এমপ্লয়মেন্ট বলতে কি বুঝছেন? এমপ্লয়মেন্টটা হলো ম্যাম আমাদের যে কর্মসংস্থান, মানে যেখানে আমরা কাজ করতেছি এবং একটা কাজের বিনিময়ে একটা প্রফিট পাচ্ছিলাম বা কিংবা টাকা পাচ্ছিলাম, এটা। এটাই হচ্ছে আপনার কাছে এমপ্লয়মেন্ট। দেখেন, থ্যাংক ইউ, এই ক্লিয়ার কথাবার্তা বলছেন, খুবই সুন্দর। আহ সুমাইয়া, সুমাইয়া সুলতানা, আপনি বলতে পারবেন আপনার কাছে কি মনে হয় এমপ্লয়মেন্ট জিনিসটা কি? আচ্ছা, হোয়াট অ্যাবাউট আনএমপ্লয়মেন্ট? আনএমপ্লয়মেন্ট বলতে কি মনে হয়, এটা একটু বলেন দেখি। আনএমপ্লয়মেন্ট কি হতে পারে? ম্যাম, আনএমপ্লয়মেন্ট হচ্ছে যে কেউ হয়তো এমন আছে যারা চাকরি খুঁজতেছে এখনো পায় না, এরকম। চাকরি খুঁজছে এখনো পায়নি। আচ্ছা, আর কেউ? আর কেউ বলবেন? ম্যাম আমার কাছে যেটা মনে হয়, আমি কোনো কিছুতে একটা স্কিল্ড বা কোনো কিছু সম্পর্কে আমি একটা জানি, কিন্তু আমি সেই অনুপাতে কোনো কাজ পাচ্ছি না কিংবা কাজ করতে পারতেছি না, এটাকে আনএমপ্লয়মেন্ট মনে হয় আমার কাছে। অন্যরা কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? শারিয়ার, রেজাল্ট জি করে, ম্যাম, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, জি ম্যাম। অন্যরাও রেসপন্স করেন আমাদের ক্লাসে, কিন্তু রেসপন্সিভ। আনএমপ্লয়মেন্টটা কি? তো এই যে ব্যাপারটা এমপ্লয়মেন্ট এন্ড আনএমপ্লয়মেন্ট, এই ঘটনাগুলো কিন্তু একটা দেশের ইকোনমিকে ডিফাইন করা হয়। মূলত ডিফাইন করার ব্যাপারটা নিয়ে প্রথমে গ্লোবালি চিন্তা করার দায়িত্বটা নিয়েছে আইএলও। আইএলও হচ্ছে, জানেন আইএলও মানে কি? না ম্যাম। আইএলও হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, ওরা হচ্ছে সব দেশের যে একটা লেবার স্ট্যাটাস, এটা নিয়ে ওরা কিছু কমন কথাবার্তা বলে এবং প্রতিটা দেশ ও মেইন কথাটাকে নিয়ে তাদের মতো করে সাজিয়ে গুছিয়ে নেয়। যেমন ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন প্রতিটা দেশের এমপ্লয়মেন্ট আনএমপ্লয়মেন্টের স্ট্যাটাসটাকে ডিফাইন করেছে। এখন বাংলাদেশের জন্য এটাকে আবার বাংলাদেশের কন্টেস্টে রিডিফাইন করে নিয়েছে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স। এটা একটু লিখে নিবেন, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স অথবা বিবিএস। বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, আমি বলেছিলাম যখন আমরা জিডিপি ডেফিনিশন পড়ছিলাম কিভাবে আমাদের ফাইনাল গুডস এন্ড সার্ভিসেস গুলোর এই যে আমাদের ভ্যালুটা কাউন্ট হবে, এটা কোথায় আমরা এই রেকর্ডটা পাবো, তাই না? বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এ গিয়ে আপনারা এটা পাবেন এবং ওইখানে ক্যালকুলেশন গুলো হয়। তো বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স আমাদের বাংলাদেশের জন্য এই ডেফিনিশন গুলো ডিফাইন করেছে। তো তারা বলছে যে এমপ্লয়েড পারসন অ্যাজ এনিওয়ান যারা 16 বছরের উপরে হবে অথবা তার বেশি হবে, 16 অথবা তার বেশি হবে, who has completed at least 1 hour of work in the period being measured, মানে অ্যাটলিস্ট 1 বছর সে কাজ করেছে, or are temporarily away from his or her job such as being on holiday। তার মানে somehow সে কিছুদিন, সেটাকে আমরা বলা হচ্ছে 1 বছর, হ্যাঁ, এইরকম সময় সে কাজ করেছে, অথবা এর ভিতরে হয়তো সে চলেও যেতে পারে, থাকতেও পারে। তো এরকম এই কথাটিকে আপনাদের কাছে অ্যাকসেপ্টেবল মনে হচ্ছে কিনা, যে একটা মানুষকে আপনি এমপ্লয়েড বলতে পারছেন তখনই যখন সে কিছুদিন কাজ করেছে এবং এই মেজারমেন্টটাকে ধরে নেওয়া হচ্ছে কমপক্ষে 1 বছরের ভিতরে হয়তো সে কিছুদিন করেছে কিছুদিন করেনি, এরকম। ঠিক আছে? জি ম্যাম। ওকে। আর আনএমপ্লয়মেন্ট যেটা, এখন দেখেন আপনারা যেটা বলেছেন এটাও কিন্তু কাছাকাছি, বাট ডেফিনিশনসটাকে চিন্তা করতে হবে আমাদের একটা সুনির্দিষ্ট নীতিমালার মাধ্যমে। আমি এই দুটো ডেফিনিশন পরে আপনাদেরকে দিয়ে দিব। আনএমপ্লয়মেন্টটা কি? আনএমপ্লয়মেন্টটা বলছে যখন একটা স্ট্যাটাস থাকে, যারা যে সমস্ত পার্সন এজেড 16 অর ওভার, 16 এবং 16-র উপরে, তারা আনএমপ্লয়েড হচ্ছে কখন? নাম্বার 1, যখন তারা কাজের বাইরে যাচ্ছে, কাজ খুঁজছে, খুব ভালোভাবে খুঁজছে, হ্যাঁ, এবং অ্যাভেলেবেল যত কাজ আছে সেই কাজগুলোর ভিতর থেকে তারা খুঁজছে যেন খুব শিগগিরই তারা সেটা পেতে পারে। আরেকটা বলছে তারা কাজের বাইরে আছে এবং একটা চাকরি পেয়ে গিয়েছে এবং হয়তো বা ওয়েট করছে কিছুদিনের ভিতরে চাকরিটাতে সে জয়েন করবে। এইভাবে
আমাদের বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এমপ্লয়মেন্ট এবং আনএমপ্লয়মেন্টের ডেফিনিশনটাকে করেছে। মূলত আসলে আমাদের দেশের বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এবং ওভারঅল ইকোনমিতে এটাকে বলা হয় লেবার ফোর্স সার্ভে অথবা LFS। লেবার ফোর্স সার্ভে কথাটার মাধ্যমে আসলে সমস্ত দেশেই এই একই কনসেপ্টই হবে, প্রতিটা দেশের যার যার নামে এটাকে হবে। আমাদের দেশের জন্য বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স। তো এখন আমাদের বইয়ে আমরা যেটা দেখছিলাম যে এমপ্লয়মেন্ট এবং আনএমপ্লয়মেন্টের যে ঘটনাটা, সেটা আসলে এখন আমরা দেখবো যেটা আমাদের কেন দরকার। কারণ কি, একটা দেশে যদি আনএমপ্লয়মেন্টের স্ট্যাটাসটা বেশি হাই হয় তখন কি হয়, ইকোনমিতে কিছু প্রবলেম তৈরি হয়। কি তো প্রবলেম হতে পারে, কেউ কি বলবেন? আনএমপ্লয়মেন্ট যদি বেশি থাকে কি কি প্রবলেম হতে পারে, দেখি কেউ বলেন তো। মাথা পিছু আয় কমে যাবে। যদি একটা দেশেতে এমপ্লয়মেন্টের চাইতে আনএমপ্লয়মেন্টের স্ট্যাটাসটা বেশি হয় তাহলে কি কি সমস্যা হতে পারে? বেকারত্বের হার বেড়ে যায় না? হ্যাঁ, বেকারত্বের হার বেড়ে যায়। বেকারত্বের হার তো বেড়েই যাচ্ছে। হ্যাঁ, এই বেকারত্বের হারটা বাড়াতে আসলে কি হচ্ছে, বেকারত্বের হারই তো বাড়ছে। ইকোনমিক অভাব বেড়ে যাবে। প্রবলেম হয়। ওয়ান্ট বেড়ে যাবে, আর কি বাড়বে, আর কি হতে পারে? দিনে দিনে যখন বেকারত্বটা বাড়তে থাকবে তখন কি হতে পারে? স্বাভাবিকভাবে চিন্তা করেন, একটা দেশে যারা কর্মক্ষম মানে পপুলেশন, এই কর্মক্ষম মানে অ্যাক্টিভ পপুলেশন, যারা কাজ করার যোগ্যতা রাখে, তাই না, তাদেরকেই তো আমরা এমপ্লয়েড বলছি, তাই না, কাজ করার যোগ্যতা আছে এবং বয়স 16-র উপরে। এখন এই বয়স 16-র উপরে কাজ করার যোগ্যতা আছে বাট কাজ করতে পারছে না, সেটা যে কোনো কারণেই হোক, এই সংখ্যাটা যদি দিনে দিনে বাড়তে থাকে তাহলে সেই দেশে কি হতে পারে? দেশের অর্থনৈতিক অবস্থা অনেক খারাপ হবে, অভাব অনটন বেড়ে যাবে, অভাব তারপর হচ্ছে দুর্নীতি বেড়ে যাবে, চুরি ডাকাতি বেড়ে যাবে। হ্যাঁ, অনেক ধরনের। তো ইকোনমিক দৃষ্টিভঙ্গিতে যেটা বলা হচ্ছে, দেখা যাচ্ছে স্টুডেন্ট, আচ্ছা এটাকে আপনারা কি জুম করতে জি ম্যাম। পারবেন? এটা একটু জুম করলে হলো কি জুম? এর চেয়ে আর জুম হচ্ছে না, দেখা যাচ্ছে? জি দেখা ম্যাম, যাচ্ছে কিন্তু একটু ঘোলা। একটু ঘোলা না? আচ্ছা আপনারা আপনাদের বই থেকে একটু ওপেন করেন তো, কেউ কি একটু জি ওপেন ম্যাম, করতে বই পারবে আপনাদের বই? আচ্ছা আমি একটু, সো তাহলে আপনারা যেটা বলছিলেন, হ্যাঁ অনেকটাই কাছাকাছি, বাট এটাকে ইকোনমিক্স এর ভাষায় একটু মোর সুন্দর করে ডিফাইন করেছে যে একটা দেশের আনএমপ্লয়মেন্ট কেন প্রবলেম। কি হয় একটা দেশে আনএমপ্লয়মেন্ট হলে? লস্ট ইনকামস অ্যান্ড প্রোডাকশন। কারণ যেই লেভেলের পিপলসদের কাজ করার কথা ছিল ওরা কাজ করছে না, তার মানে ওই সংখ্যক মানুষগুলো তো কাজ করলে ইনকামটা বাড়তো এবং ওরা কাজ করলে প্রোডাকশনটাও বাড়তো, তাই না? এখন একটা দেশের ইকোনমি সবাইকে জব দিতে পারে নাই, এটা ওই দেশের ব্যর্থতা। বাট ওটা আমরা এখন কনসিডারেশন আনবো না, আমরা জানবো এখানে যে আনএমপ্লয়মেন্ট আসলে কি কি প্রবলেম করছে। তো একটা হচ্ছে ইনকাম কমিয়ে দিচ্ছে এবং অটোমেটিক্যালি প্রোডাকশনটাও কমে যাচ্ছে, কারণ যে পরিমাণ লোক কাজ করতে পারতো তারা তো আর কাজ করতে পারছে না, রাইট? আরেকটা যেটা হচ্ছে হিউম্যান ক্যাপিটাল লস্ট হচ্ছে। হিউম্যান ক্যাপিটাল মানে যারা আসলে কর্মক্ষম তাদেরকেই বলা হচ্ছে হিউম্যান ক্যাপিটাল। যাদেরকে 16-এর উপরে, যাদের দক্ষতা আছে, পড়াশোনা আছে, তারা তো আসলে আপনার একটা ক্যাপিটাল। এখন এদেরকে আপনি কাজে লাগাতে পারছেন না ডিউ টু দা প্রপার অ্যাভেলেবিলিটি অফ জব। তাই বলা হচ্ছে যে যখন আনএমপ্লয়মেন্ট অবস্থাটা পার্মানেন্টলি লিঙ্গারিং হতে থাকে মানে বাড়তে থাকে, তখন এ পার্সনস জব প্রসপেক্টস বাই ডিস্ট্রয়িং হিউম্যান ক্যাপিটাল। সো এভাবে হিউম্যান ক্যাপিটালটা আস্তে আস্তে নষ্ট হচ্ছে। এখন ঘটনা হচ্ছে গভর্নমেন্ট মেক সিরিয়াস এফোর্টস টু মেজার আনএমপ্লয়মেন্ট অ্যাকিউরেটলি। প্রতিটা দেশের গভর্নমেন্ট এই স্ট্যাটাসটাকে ঠিক করার জন্য অসম্ভব কঠিনভাবে কাজ করে যাচ্ছে। তবে কাজ করার স্টাইল, কাজ করার রেট, কাজ করার টেন্ডেন্সি হয়তো এক এক দেশে এক এক রকম, বাট করতেই হবে এবং এর জন্য ওরা বিভিন্ন রকমের পলিসি অ্যাডাপ্ট করছে।
তো এখন এই পলিসি গুলো নিয়ে আমরা পরে আলোচনা করব, আগে আমরা এই যে আনএমপ্লয়মেন্ট এটার কারণে আসলে কি কি জিনিস হচ্ছে সেটা একটু দেখার চেষ্টা করি। এখন কি একটু ঠিক হলো, বা কি বেশি হয়ে গেল? দেখা যায় স্টুডেন্টস? ম্যাম আসতেছে। দেখা যায়? ম্যাম দেখা যায়। ওকে, সো এখন এই যে আমাদের তাহলে আমাকে কি করতে হবে, আনএমপ্লয়মেন্ট রেটের কারণে এই যে জিনিসগুলো হচ্ছে এটা বোঝার জন্য আসলে এই জিনিসটা কিভাবে ঘটছে সেটা একটু আগে বুঝতে হবে। এখন দেখেন, আমি যে বলেছিলাম যে কারেন্ট পপুলেশন সার্ভে এটা করে হচ্ছে আমাদের দেশের জন্য বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স। ওরা বলেছে যে এই যে ওয়ার্কিং পপুলেশন এটাকে দুভাবে দেখা যেতে পারে। একটা হচ্ছে ওয়ার্কিং এজ পপুলেশন, হ্যাঁ, যে ওয়ার্কিং এজ পপুলেশন বলতে বোঝানো হচ্ছে যে যারা টোটাল নাম্বার অফ পিপল এজড 16 ইয়ার্স অ্যান্ড ওভার হু আর নট ইন জেল, হসপিটাল অর সাম আদার ফর্ম। তার মানে অনেকেই আছে, প্রথম ডেফিনিশন অনুযায়ী তো 16 বছরের উপরে সবাই চলে আসার কথা, কিন্তু এখানে বলা হচ্ছে যারা 16 বছরের উপরে হবে বাট হসপিটালে নাই মানে অসুস্থ না, জেলে নাই তার মানে কোনো খারাপ কাজ করে জেলে চলে যায়নি, এবং আর সাম আদার ফর্ম অফ ইনস্টিটিউশনাল কেয়ার, এরা ছাড়া বাকি যারা আছে তারা হচ্ছে ওয়ার্কিং এজ পপুলেশন। আর লেবার ফোর্স বলতে বোঝানো হচ্ছে সাম অফ আনএমপ্লয়েড এবং এমপ্লয়েড। এই টার্মগুলো আগে একটু ভালো করে জেনে নেন। তাহলে আমি প্রথমে আমরা একটা জানলাম হচ্ছে এমপ্লয়েড এবং আনএমপ্লয়েড কি। আমার কথা শোনা যায় স্টুডেন্টস? জি ম্যাম। ওকে, সেকেন্ড জানলাম হচ্ছে ওয়ার্কিং এজ পপুলেশনটা আসলে ক্লিয়ারলি কোনটা। তারপরে জানছি আমরা লেবার ফোর্স বলতে আসলে আমরা কি বলছি, সাম অফ এমপ্লয়েড অ্যান্ড আনএমপ্লয়েড। তার মানে একটা লেবার ফোর্সে কিন্তু এমপ্লয়েড লোকও থাকছে, আনএমপ্লয়েড লোকও থাকছে। আর আমরা ওয়ার্কিং এজ পপুলেশনটা কাকে বলছি, যারা 16 বছরের উপরে বাট তারা হসপিটালে নাই বা অন্য কোনো কারণে তারা কাজের বাইরে আছে, সেরকম কোনো ঘটনায় নাই, অথবা জেলে, এটা নাই। এই কতগুলো ডেফিনিশনসটা ক্লিয়ার হওয়ার পরে এখন আমরা জানবো এই লেবার মার্কেটটাকে আসলে ইন্ডিকেট করছে কি কি জিনিস। দেখেন, লেবার মার্কেটকে ইন্ডিকেট করছে 3 indicators. Number 1, unemployment rate, employment to population ratio, লেবার ফোর্স পার্টিসিপেশন রেট। এখন এই জিনিসগুলো আসলে কেন দরকার, আমরা যখন ম্যাক্রো ইকোনমিক্স নিয়ে কথা বলবো তখন যেহেতু আমাদের একটা টোটাল ইকোনমি চেহারা বুঝতে হয়, তাই আমাদেরকে এই অবস্থানগুলো বুঝতে হবে। এখন আমরা চলেন একটা একটা করে আমরা একটু দেখি এই জিনিস, এই ইন্ডিকেটরস গুলো আসলে কি। আনএমপ্লয়মেন্ট রেটটা আমরা কিভাবে বের করব? আনএমপ্লয়মেন্ট রেটটা বের করার জন্য আপনাদেরকে এই ফর্মুলাটাকে আপনাকে চিন্তা করতে হবে। দেখা যাচ্ছে? জি ম্যাম। প্রথমে কি বলেছে, the amount of unemployment is an indicator of the extent to which people who want jobs cannot find them. আপনারাও সুন্দর বলেছেন যে আসলে তার চাকরি পাওয়ার কথা ছিল কিন্তু চাকরি সে পাচ্ছে না, এই রেটটাকে আমাদেরকে আসলে ডিফাইন করতে হবে। কিভাবে ডিফাইন করা হচ্ছে, আনএমপ্লয়মেন্ট রেট ইকুয়ালস টু নাম্বার অফ পিপল আনএমপ্লয়েড ডিভাইডেড বাই লেবার ফোর্স ইনটু 100। এখন বুঝতে পেরেছেন কেন আমি লেবার ফোর্সটাকে ডিফাইন করেছি। এখন আপনারা আমাকে চট করে বলে ফেলেন লেবার ফোর্স বলতে আসলে কি বোঝানো হচ্ছে, লেবার ফোর্স মানে কি বোঝানো হচ্ছে বলেন। একটা দেশের টোটাল লেবার ফোর্স বলতে কি বোঝানো হচ্ছে বলেন। এতক্ষণ যে বললাম একটা দেশের টোটাল লেবার ফোর্স মানে হচ্ছে এখানে এমপ্লয়েড আনএমপ্লয়েড সবাই থাকবে কিন্তু, তাই না? তাহলে আমার এই বাংলাদেশের লেবার ফোর্সে আমি আর আপনারা আমরা কি সবাই কি ইনক্লুডেড? জি ম্যাম। হ্যাঁ জি ম্যাম।
বলেন তো কেন? জি ম্যাম। আমি তো আপনাদেরকে পড়াচ্ছি, আমি আমার গ্রিনে একটা জবে আছি, আপনারা কেন ইনক্লুডেড দেখি এখন বলেন তো। না আমরা চাকরি করি। আমাদের ডেফিনিশন ক্রাইটেরিয়া অনুযায়ী বলতে পারবেন? ম্যাম আমরা আনএমপ্লয়েড তাই। আরো ক্লিয়ারলি বলেন। আমি অনেকগুলো কথা বলেছি, এমপ্লয়মেন্ট আনএমপ্লয়মেন্টের ডেফিনিশনস আমি দিয়েছি, কিছু টার্ম ইউজ করেছি, সেখান থেকে বলেন তো। ম্যাম এখনো তো আমরা মানে জবে ঢুকি নাই। আমি যখন আমরা বলেছিলাম, দেখি আমি যখন ডিফাইন করছিলাম তখন কিন্তু একটা কথা বলেছি যে 16 ইয়ার্স অ্যাবাভ, রাইট? জি ম্যাম। তাহলে আমার এই ক্লাসে সবাই তো 16 ইয়ার্স অ্যাবাভ। জি ম্যাম, 16 বছরের আগে হ্যাঁ, এখন দেখেন 16 চাকরি ইয়ার্স অ্যাবাভ, বাট পাওয়া সবাই যায়। এখনো পড়াশোনা করছেন, পড়াশোনা শেষ হয় নাই, তাই জবে ঢুকতে পারেন নাই। বাট 16 ইয়ার্স অ্যাবাভ হয়ে আপনাদের ভিতরে এমন অনেকেই আছেন ইচ্ছা করলে কোনো জব কিন্তু করতে পারেন, পারেন না? পারেন কি না? পারেন কি না? পারেন অবশ্যই। আপনারা অলরেডি কেউ না কেউ কিছু পার্ট টাইম জবও কিন্তু করছেন, অথবা সেলফ এমপ্লয়েড কোনো কাজ করছেন, করছেন না? তাহলে আপনাদের লেবার ফোর্সে জি ইনক্লুডেড। ম্যাম, ম্যাম বিভিন্ন জব সেক্টরে 16 হ্যাঁ, তাহলে বছরের আপনারা কিন্তু লেবার ফোর্সে ইনক্লুডেড। তার মানে দেখেন, তাহলে লেবার ফোর্সের ডেফিনিশনসটা কি বলছে? নাম্বার অফ পিপল এমপ্লয়েড প্লাস নাম্বার অফ পিপল আনএমপ্লয়েড, এটা টোটাল লেবার ফোর্স, রাইট? তাহলে আমরা কয়টা ইকুয়েশন পেলাম? এক হচ্ছে আনএমপ্লয়মেন্ট রেট বলতে আমরা বোঝাচ্ছি নাম্বার অফ পিপল আনএমপ্লয়েড ডিভাইডেড বাই লেবার ফোর্স, এটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করা। স্টুডেন্টস, আমার কথা কি শোনা যায়? ওকে। আর লেবার ফোর্স কি বলছে? নাম্বার অফ পিপল এমপ্লয়েড প্লাস নাম্বার অফ পিপল আনএমপ্লয়েড। তাহলে আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, আমি যদি এই ধরনের আইডিয়াস গুলো, পুরো সংখ্যাগুলো আপনাদেরকে দিয়ে দেই, তাহলে কি এই ফিগারগুলো বের করা যাবে? হ্যালো স্টুডেন্টস, আমার কথা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে হ্যাঁ, আমি দেখেন, আমি এই জন্যই কিন্তু সবগুলো ফিগার্স আগে আমি একটু জি ম্যাম, এবার শোনা যাচ্ছে। হ্যাঁ, এই জন্যই আমি সবগুলো ফিগার্স কিন্তু আগেই আমি ক্লিয়ার করে আসছি যে কেন লেবার ফোর্স জানতে হবে, কারণ এখানে কারা। এখন আমি যদি আপনাকে একটা স্টেটমেন্ট দেই যে গ্রিন ইউনিভার্সিটির সিএসসি ডিপার্টমেন্টের স্টুডেন্টস ছিল হচ্ছে 50 জন, সিএসসি ডিপার্টমেন্টস এর ইকোনমিক্স কোর্সটা পড়িয়েছেন হচ্ছে মেহরুন্নেসা ম্যাডাম একা, এই সব মিলিয়ে ওই ক্লাসের লেবার ফোর্স আসলে কত হবে? কত হবে বলো তো? কত হবে? কত হতে পারে? আমার কথা শোনা যাচ্ছে না স্টুডেন্টস? আমার কথা শোনা যায়? বুঝতে পারিনি, জি আরেকবার ম্যাম, বলেন। শোনা যাচ্ছে। বললাম, ধরেন আমি একটা এক্সাম্পল দিলাম যে গ্রিন ইউনিভার্সিটি সিএসসি ডিপার্টমেন্টের 191 ব্যাচের স্টুডেন্টস ছিল হচ্ছে 50 জন, আর তাদেরকে পড়ান হচ্ছেন একজন ফ্যাকাল্টি, উনি ছিলেন। তাহলে ওই ক্লাসটার লেবার ফোর্স কত হবে? 51। 51। তাহলে বের করা যাবে তো, তাই না? 51 ম্যাম। হ্যাঁ। সো তাহলে আমরা যদি লেবার ফোর্স পাই, তাহলে আনএমপ্লয়মেন্ট রেটও আমি বের করতে পারবো যদি আমাকে নাম্বার অফ পিপল আনএমপ্লয়েড এই ফিগারটা দিয়ে দেওয়া যায়, তাই তো? তাই না? আচ্ছা, এখন সেকেন্ড ইন্ডিকেটরটার নাম হচ্ছে দ্য এমপ্লয়মেন্ট টু পপুলেশন রেশিও। এমপ্লয়মেন্ট টু পপুলেশন রেশিওটা বের করতে হলে কি করতে হবে? নাম্বার অফ পিপল এমপ্লয়েড এই ফিগারটা লাগবে,
এবং ওয়ার্কিং এজ পপুলেশন লাগবে। দেখেন, কারণ নাম্বার অফ পিপল এমপ্লয়েড যে ফিগারটা, সেখানে আসলে ওয়ার্কিং এজ পপুলেশন কত, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। হ্যাঁ, কারণ ওয়ার্কিং এজে কি 16-র নিচে আছে নাকি 16-র বেশি উপরে আছে, কি আছে অবস্থানটা। তাহলে ওয়ার্কিং এজটা কিন্তু আমরা অলরেডি ডিফাইন করেছি, এটা হচ্ছে সেই লেভেল অফ পিপল যারা কি ইজ দ্য টোটাল নাম্বার অফ পিপল এজড 16 ইয়ার্স and over who are not in jail, তাই না? আমরা এটা অলরেডি আগেই ডিফাইন করেছি। তাহলে 16 বছরের নিচে কিন্তু এখানে আসবে না। তাহলে এই ফিগার গুলো দেওয়া থাকলে আমরা এমপ্লয়মেন্ট টু পপুলেশন রেশিও এটা আমরা বের করতে পারছি, রাইট? নেক্সট যেটা লাস্ট থার্ড ইন্ডিকেটরসটা হচ্ছে পপুলেশন লেবার ফোর্স পার্টিসিপেশন রেট। লেবার ফোর্স পার্টিসিপেশন রেটটা কি দেখেন, দেখা যাচ্ছে স্টুডেন্টস? ম্যাম এখনো আসে নাই। লেবার ফোর্স পার্টিসিপেশন রেটটা হচ্ছে লেবার ফোর্স এখন দেখা যাচ্ছে লেবার ফোর্স ডিভাইডেড বাই ওয়ার্কিং এজ পপুলেশন ইনটু 100। ঠিক আছে, তার মানে কি লেবার ফোর্সটা কি ছিল এখন বলেন? টোটাল এমপ্লয়েড, টোটাল আনএমপ্লয়েড, তাই না? এটা সম্পূর্ণ। তাহলে আলাদা আলাদা করে ফিগারটা যদি দেওয়া থাকে, তাহলে আমরা এই 3 ধরনের রেটই কিন্তু বের করতে পারছি তো? পাচ্ছি। এখন এই জিনিসগুলা কেন আমরা জানছি? এই জিনিসগুলো আসলে আমরা এই জন্যই জানছি কারণ আমাদের ইকোনমির যে ইন্ডিকেটরস, যেটার মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করছি আমাদের ইকোনমির অবস্থানটা কত ভালো, সেটার সাথে এই কথাগুলো সম্পৃক্ত। আপনারা কি গ্রেট ডিপ্রেশন নামে একটা কথার নাম শুনেছেন? গ্রেট ডিপ্রেশন শোনেন নাই? ডিপ্রেশন কথাটা কি কখনো শুনেছেন? আচ্ছা, ডিপ্রেশন কথাটা হচ্ছে একটা ইকোনমিক টার্ম, যেটার মানে হচ্ছে যে আপনি অনেক দিন ধরে যখন ইকোনমিতে একটা খারাপ অবস্থান, যেটাকে বলা হচ্ছে ইকোনমিক্যালি একটা খারাপ অবস্থান, সেটাকে বলা হচ্ছে ডিপ্রেশন। এবং গ্রেট ডিপ্রেশন এটা হচ্ছে আমেরিকাতে হয়েছিল। হ্যাঁ, আমেরিকাতে হয়েছিল 1929, যেটার এফেক্ট সারা বিশ্বে পড়েছিল। এখন এই জিনিসগুলো হয় যখন, তখন কিন্তু হয়তো কোনো একটা কান্ট্রিতে হয়েছে, বাট এটার এফেক্ট সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। আর আমেরিকান ইকোনমি, ব্রিটিশ ইকোনমি, এই ধরনের ইকোনমি গুলো হচ্ছে ইকোনমির একটা ডেভেলপড স্ট্যাটাস মেনটেন করে, মানে অন্যান্য সব কান্ট্রি এই প্রেশারটাকে ফিল করে। তো যখন গ্রেট ডিপ্রেশন হলো, তো অনেকদিন ধরে গ্লোবাল ইকোনমির অবস্থা খারাপ ছিল। এই যে খারাপ ছিল, তাতে করে কিন্তু আনএমপ্লয়মেন্টের স্ট্যাটাসও বেড়ে গিয়েছিল। সেখান থেকে এক একটা ইকোনমি এক একভাবে উঠে এসেছে, উত্তরণ করেছে। তো সেজন্য আমার দেশের এমপ্লয়মেন্ট অবস্থান কিরকম, আনএমপ্লয়মেন্ট অবস্থান কিরকম, এটাকে ক্যালকুলেট করতে হয় এবং তাতে করে দেশের সার্বিক অবস্থান সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা আসে। তো সেই জন্য আমাদের এই রেটগুলো ক্লিয়ার করতে হবে। সো এখন কি কিছু ক্লিয়ার হচ্ছে? টুকু পড়লাম, এটার ভিতর দিয়ে আমরা প্রথমে আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি যে একটা দেশের সার্বিক অবস্থানটার জন্য আমার তার এমপ্লয়মেন্ট এবং আনএমপ্লয়মেন্টের স্ট্যাটাসটা জানা খুব দরকার। কারণ একটা দেশে যত আনএমপ্লয়মেন্ট বেশি থাকবে, তার প্রবলেম হবে, কি হবে? ইনকাম কমে যাবে, প্রোডাকশন কমে যাবে, হিউম্যান ক্যাপিটালের যে একটা সংখ্যা, মানে এত পরিমাণ মানুষ আসলে কর্মক্ষম হতে পারতো, সেটা কমে যাচ্ছে। এবং এটা বোঝার জন্য আমরা দেখেছি যে লেবার মার্কেটকে কিছু ইন্ডিকেটরস হচ্ছে থাকে। ইন্ডিকেটরস গুলো হচ্ছে আনএমপ্লয়মেন্ট রেট, এমপ্লয়মেন্ট টু পপুলেশন রেট, লেবার ফোর্স পার্টিসিপেশন রেট। এবং এগুলোকে বের করার জন্য আমাদেরকে বুঝতে হয়েছে ওয়ার্কিং এজ পপুলেশন আসলে কি, লেবার ফোর্স আসলে কি, তারপরে আপনার এমপ্লয়মেন্ট বলতে আসলে কি বোঝায়, আনএমপ্লয়মেন্ট বলতে আসলে কি বোঝায়। এখন এটার সাথে আমাদের আরো কিছু জিনিস জানতে হবে যে জিডিপির সাথে এই এমপ্লয়মেন্টের আসলে কি ধরনের একটা সংযোগ আছে। সেটা বোঝার জন্য আমাদেরকে বুঝতে হবে আনএমপ্লয়মেন্ট এবং ফুল এমপ্লয়মেন্ট এই কথাটা কি। এটা এখন আমাদের এখনকার টপিক, আনএমপ্লয়মেন্ট এবং ফুল এমপ্লয়মেন্ট। দেখা যাচ্ছে
জি ম্যাম দেখা যায়। স্টুডেন্টস দেখা যায়? জি ম্যাম। এতক্ষণ পর্যন্ত আনএমপ্লয়মেন্টের যা যা কথা বলেছি, কেন এগুলো আমরা ভাবছি সেটাও আমরা বোঝানোর চেষ্টা করেছি। এখন মজার ব্যাপার হচ্ছে এই আনএমপ্লয়মেন্ট স্ট্যাটাসটা একটা ইকোনমিতে কত ভাবে হতে পারে সেটা আমরা আজকে একটু দেখবো। আনএমপ্লয়মেন্ট স্ট্যাটাস অনেক ভাবে হতে পারে। দেখি আপনারা একটু বলেন তো একটা দেশে আনএমপ্লয়মেন্ট ঘটনাটা আসলে কি কি কারণে হয়, কেউ বলবেন? আচ্ছা, আনএমপ্লয়মেন্ট স্ট্যাটাসটা ইন্টারেস্টিং ভাবে অনেক ভাবে হয়। আমাদের ইকোনমিক্স এর ভাষায় এটাকে বলা হচ্ছে ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট, structural unemployment and cyclical unemployment. ফ্রিকশনাল কথাটার মাধ্যমে আসলে যে ধরনের আনএমপ্লয়মেন্টের কথা বলা হচ্ছে হ্যালো ম্যাম। স্টুডেন্টস আমার কথা শোনা যায়? ম্যাম মিউট করা ছিল। আচ্ছা, আমরা যেটা বলছিলাম আনএমপ্লয়মেন্ট স্ট্যাটাসটা ইকোনমিতে কতভাবে হতে পারে। ইন্টারেস্টিং ভাবে দেখেন, ইকোনমিক্স এর ভাষায় আনএমপ্লয়মেন্টটাকে বিভিন্ন ভাবে ডিফাইন করা হয়েছে। নাম্বার 1 ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট, দেন হচ্ছে স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট, এরপরে সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট। ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্টটা কি? ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্টের মাধ্যমে বলা হচ্ছে একটা দেশের ইকোনমিতে যারা লেবার ফোর্স, যারা 16 অ্যাবাভ, তারা কি করে? তারা কাজ খোঁজে। কাজের হয়তো ভালো লাগলো করলো, ভালো লাগলো করলো না, কিছুদিন করলো ছেড়ে দিল। হ্যাঁ, এই যে বিভিন্ন একটা এরকম একটা টেন্ডেন্সি কাজ করে। দেয়ার ইজ এন tendency they flow people into and out of the labor force as people move through the stages of life. আপনার লাইফে অনেক রকমের উঠানামা হবে। আপনি হয়তো এখন পড়াশোনা করছেন, আপনি হয়তো ভাবছেন পার্ট টাইম একটা জব করবেন, করলেন, কিছুদিন করলেন, ছেড়ে দিলেন। এমপ্লয়েড ছিলেন, আবার ছেড়ে দিলেন, আবার আনএমপ্লয়মেন্টে চলে আসে। আবার ভাবতে পারেন আমি হচ্ছে হয়তো বা যারা আপনাদের চাইতে বেশি এইজেড, তারা হয়তো একটা জবে ঢুকেছে, সে ওই জবটাতে তার ভালো লাগছে না, কিছুদিন করলো ছেড়ে দিল। তার মানে যতদিন সে করেছিল সেটা তার হচ্ছে এমপ্লয়মেন্ট, আর যখন সে ছেড়ে দিল সেটা হচ্ছে তার আনএমপ্লয়মেন্ট। এইভাবে যে একটা লাইফে বিভিন্ন প্যাটার্ন অনুযায়ী যে আনএমপ্লয়মেন্টটা তৈরি হচ্ছে সেটাকে বলছি আমরা ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। এটা কিন্তু হয় হয় না? আপনারা ফ্যামিলিতে খেয়াল করেন যে অনেকে আছে একটা জবে ঢুকেছে, জবটা আসলে তার ভালো লাগে নাই, ছেড়ে দিয়েছে। আবার অনেকে জবটা খুব দরকার, ভালো না লাগা সত্ত্বেও থাকছে। আবার অনেকে হচ্ছে জায়গা মানে এক একটা জায়গায় যেতে চায়, ওই জায়গার কারণে আগের চাকরিটা ছেড়ে দিচ্ছে। সো দিস আর দ্য ডিফারেন্ট রিজনস অফ আনএমপ্লয়মেন্ট, যেটাকে বলা হচ্ছে ফ্রিকশনাল। এখন তাহলে স্ট্রাকচারালটা কিরকম? স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্টটা বলতে বোঝানো হয় যে যখন একটা ব্যক্তি আনএমপ্লয়েড হয় due to the lack of his or her different kinds of skill. আমার কথা শোনা যায়? স্টুডেন্টস আমার কথা শোনা যায়? জি ম্যাম। ওকে জি ম্যাম। ওকে, তাহলে স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্টটা কি বলছে দেখেন। জি ম্যাম শোনা যায়। আনএমপ্লয়মেন্টটা বলছে যে শোনা যায়। হ্যাঁ, জি ম্যাম।
স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্টটা বলছে যখন আপনি চাকরি পাচ্ছেন না, তার রিজনটা হচ্ছে যে আপনার কোন একটা দক্ষতার অভাব আছে, অথবা কোন একটা স্পেসিফিক কোন একটা যোগ্যতার অভাব আছে। এই কারণে যখন আপনি আনএমপ্লয়েড হচ্ছেন, সেটাকে বলছে স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। আরেক ধরনের আনএমপ্লয়মেন্ট হচ্ছে যেটা হচ্ছে সাইক্লিক্যাল। সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট যেটা, সেটা হচ্ছে যখন একটা ইকোনমিতে অনেক দিন ধরে একটা খারাপ অবস্থান থাকে, তার কারণে যে বেকারত্ব শুরু হয়। হ্যাঁ, এই জন্যই আমি গ্রেট ডিপ্রেশনের উদাহরণটা দিলাম। বাট আমি আপনাদেরকে এই কথাটা যখন বললাম, আপনারা একটু বলেন তো, অনেক দিন ধরে কোনো কারণে ইকোনমিতে যদি খারাপ অবস্থান কন্টিনিউ হয়, তার জন্য যে বেকারত্ব, সেটাকে যে সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট বলছি, এটার একটা খুব সুন্দর উদাহরণ কিন্তু আপনারা আমাকে এখন দিতে পারেন। দিতে কি পারেন? আমি যখন ডিফিনিশনটা দিলাম যে একটা ইকোনমিতে অনেকদিন ধরে খারাপ অবস্থা, তার মানে কিন্তু খুব রিসেন্ট তো বাংলাদেশে কেন, সারা বিশ্বেই তো এটা, তাই না? তো আমি বাংলাদেশ বলেছি। প্রত্যেকটা দেশেই যে লাস্ট 2 ইয়ার্স ধরে যে ইকোনমিক্যাল ডিপ্রেশনটা চললো, এটার ইফেক্ট হবে আগামী 5 বছর। আগামী 5 বছরে প্রত্যেকটা দেশের ইকোনমিতে ডিজাস্টার কাজ করবে, অলরেডি শুরু হয়ে গিয়েছে। এবং সে কারণে জব মার্কেটও ক্ষতিগ্রস্ত হবে, প্রচুর আনএমপ্লয়মেন্ট বেড়ে যাবে, কারণ অনেক সেক্টর বন্ধ হয়ে গিয়েছে, অনেক সেক্টর বন্ধ হয়ে যাবে। তার মানে কি, জব সেক্টর বন্ধ হওয়া মানেই তো আনএমপ্লয়মেন্ট বাড়তে থাকবে, ঠিক কি না? জি ম্যাম। হ্যাঁ, সেটাই বোঝাতে চাচ্ছিলাম। তো যাই হোক, তাহলে আমরা 3 ধরনের আনএমপ্লয়মেন্ট অবস্থানটা দেখলাম। একটা কি, ফ্রিকশনাল। তাহলে ফ্রিকশনালটা কি? ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট ইজ এ প্রসেস যখন কি হয়, arises from the normal labor turnover we have just described, means মানে নরমালি মানুষ তার চাকরি থেকে চলে যাবে, চাকরিতে জয়েন করবে, from people entering and leaving the labor force. আর স্ট্রাকচারালটা কি? The unemployment that arises when changes in technology or international competition change the skills needed to perform jobs. আপনার জব করার জন্য যে যোগ্যতাটা দরকার ছিল, যে এডুকেশনটা দরকার ছিল, ওইটার অভাবে যখন আপনি চাকরি পাচ্ছেন না। আর অন্যদিকে সাইক্লিক্যালটা কি বলছে, যে ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট, সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্টটা যেটা বলছে, এটা এমন একটা অবস্থান যেখানে the higher than normal unemployment at a business cycle through and the lower than normal unemployment at a business cycle peak is called cyclical unemployment. এটা কখন হয়? যখন a worker who is laid off, মানে চাকরিচ্যুত, because the economy is in a recession, and who gets rehired some months later when the expansion begins, has experienced cyclical unemployment. তার মানে এই যে আমরা দেখলাম এখন ডিপ্রেশন চলছে বা চলবে, তখন হয়তো কেউ চাকরি পেতেও পারে, নাও পেতে পারে, এই কারণে যে আনএমপ্লয়মেন্টটা তৈরি হয়, সেটাকে বলা হচ্ছে সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট। আরেকটা টপিক হচ্ছে ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট। এই সবগুলো পয়েন্টগুলো ডিসক্রাইব করার পিছনে রিজন হচ্ছে, এগুলো দিয়ে কিন্তু আমরা আমাদের নেক্সট কতগুলো কনসেপ্ট ক্লিয়ার করব। ইনফ্লেশন, ইনফ্লেশন রেট, জিডিপির সাথে ইনফ্লেশনের কি সম্পর্ক, এই সবকিছুই আমরা হচ্ছে বুঝতে পারবো। সেই কারণে এই টপিকগুলো আগে আমাদেরকে ক্লিয়ার করে আসতে হবে। সো ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট কি? ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট বলছে, ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট যে ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট এবং স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট, হ্যাঁ, এবং এই দুটোর অবস্থান আছে, বাট কোনো সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট হয় নাই, সেটাকে বলা হচ্ছে ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট। আবারও বলছি, ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট তখনই হবে যখন ফ্রিকশনাল এবং স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্টের অবস্থান আছে, বাট সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্টটা হয় না। আর ফুল এমপ্লয়মেন্ট কোনটা? ফুল এমপ্লয়মেন্ট হচ্ছে ডিফাইন্ড অ্যাজ এ সিচুয়েশন ইন হুইচ দ্য আনএমপ্লয়মেন্ট রেট ইকুয়ালস দ্য ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট রেট। তাহলে দেখেন, ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট রেট পর্যন্ত আগে আসতে হবে, তারপরে কিন্তু ফুল এমপ্লয়মেন্ট রেটটা আপনারা বের করতে পারবেন। সো এটা কি বোঝা গেল এতক্ষণ যা যা বলেছি স্টুডেন্টস? স্টুডেন্টস জি ম্যাম। আমার কথা শোনা যাচ্ছে? জি ম্যাম, শোনা যাচ্ছে ম্যাম।
সো তার মানে হচ্ছে ইকোনমির স্ট্যাটাস, ইকোনমির হেলথ, ইকোনমিক কন্ডিশনটা বোঝার জন্য আমাদেরকে যে ইন্ডিকেটর গুলো বুঝতে হবে, জিডিপি, ইনফ্লেশন, আনএমপ্লয়মেন্ট রেট, এগুলো ক্লিয়ার করার জন্য আমরা আজকে জানতে পেরেছি কি করে এই টার্মগুলোকে ডিফাইন করতে হয়। আমরা জানতে পারলাম আনএমপ্লয়মেন্ট স্ট্যাটাসটা আসলে কত রকম ভাবে হতে পারে। একটা হতে পারে ফ্রিকশনাল, একটা হতে পারে স্ট্রাকচারাল, একটা হতে পারে সাইক্লিক্যাল, ন্যাচারাল এবং ফুল এমপ্লয়মেন্ট। তো আমার মনে হয় যতটুকু আজকে পড়িয়েছি আমি একটু দাগিয়ে দেই আপনাদেরকে, তাহলে আপনাদের জন্য বুঝতে সহজ হবে। ঠিক আছে? ঠিক আছে সবাই? আচ্ছা, তাহলে সবাই একটু খেয়াল করেন, আমি দাগিয়ে দেওয়ার চেষ্টা করছি। প্রথমে হচ্ছে আপনাদের বইয়ের, সবাই নিজের বইটা একটু খোলেন, কারণ এখান থেকে যতটুকু দেখবেন, নিজে যখন বইটাকে একটু দেখবেন তখন সহজ হবে বেশি। সেজন্য বলছি বইটা ওপেন করেন প্লিজ, তারপরে এটা ফলো করেন। আচ্ছা, প্রথমে আপনার বইয়ের পেজ নাম্বার 108 আর পিডিএফ এর হচ্ছে 140 নাম্বার পেজ। এখানে এমপ্লয়মেন্ট এবং আনএমপ্লয়মেন্ট স্ট্যাটাসটা বোঝা কেন দরকার সেটার জন্য আমরা এই প্যারাগ্রাফটা প্রথম প্যারাগ্রাফটা পড়বো। এবং আমরা একটু আগে আলোচনা করেছিলাম ইকোনমিতে যখন ডিপ্রেশন হয় তখন কেন প্রবলেম হয়, এবং তার মাধ্যমেই আমাদের অনেক প্রবলেম শুরু হয়। সেটা বোঝার জন্য জাস্ট গ্রেট ডিপ্রেশনটা কি সেটা আমরা একটু জানবো এই প্যারাগ্রাফটা। তারপরে আনএমপ্লয়মেন্ট প্রবলেমটা আসলে কি এটা আমরা বুঝতে চাইবো। দুটো পয়েন্ট, লস্ট অফ ইনকামস এন্ড প্রোডাকশন, লস্ট হিউম্যান ক্যাপিটাল। হ্যাঁ, এই দুটো পুরোটা পড়তে হবে। লস্ট ইনকাম এন্ড প্রোডাকশনের জন্য প্রথম প্যারাগ্রাফ এবং লস্ট হিউম্যান ক্যাপিটালের জন্য শুধু এতটুকু। এরপরে 109 নম্বর পেজ, পিডিএফ এর 141, সেখানে আমরা এই প্যারাগ্রাফটা একটু পড়বো যে গভর্নমেন্টস আসলে এফোর্ট যে নিবে সেটার জন্য এটাকে আমরা এই প্যারাগ্রাফটা পড়বো। এবং এখানে ইউএস ইকোনমি বলা আছে, আপনারা বাংলাদেশ ইকোনমি বলবেন। এরপরে আমরা দুটো টার্ম ডিফাইন করেছিলাম, দ্য ওয়ার্কিং এজ এবং লেবার ফোর্স। এটার জন্য আমাদেরকে এই প্যারাগ্রাফ থেকে শুরু করতে হবে এবং এখানে কি শেষ হবে। দেন হচ্ছে 3 indicators of labor market। এটা 3টে ইন্ডিকেটরস আমাদেরকে জানতে হবে, 1, 2, 3, এবং সেটাকে ডিফাইন আমরা করেছি, সেটা আমাদেরকে জানতে হবে। প্রথম হচ্ছে আনএমপ্লয়মেন্ট রেট, এরপরে হচ্ছে লেবার ফোর্স। আনএমপ্লয়মেন্ট রেট থেকে শুরু, এখান থেকে শুরু হবে, এখানে শেষ হবে। এমপ্লয়মেন্ট টু পপুলেশন রেশিও, এটা এখান থেকে শুরু হবে, এখানে শেষ হবে। জাস্ট এইটুকু পর্যন্ত, এইটুকু পর্যন্ত। Then labor force participation rate, page number 111। হেডিং থেকে শুরু হবে, ইকুয়েশন পর্যন্ত চলবে। দেন আমরা আজকে জেনেছি ডিফারেন্ট কাইন্ডস অফ আনএমপ্লয়মেন্ট এন্ড ফুল এমপ্লয়মেন্ট। এটা হচ্ছে পেজ নাম্বার 113, পিডিএফ এর হচ্ছে 145। এটা বোঝার জন্য আপনাকে প্রথম প্যারাগ্রাফ থেকে শুরু করবেন, কেন এই জিনিসগুলো বুঝতে হবে সেটার জন্য। এরপরে ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট, এটা বোঝার জন্য আপনাকে প্রথম প্যারাগ্রাফটা পড়তে হবে, তারপর শেষের প্যারাগ্রাফটা পড়তে হবে। এরপরে স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট, এটা হেডিং এর নিচ থেকে শুরু করবেন, ফাইন্ড এ জব পর্যন্ত।
Then cyclical unemployment. Cyclical unemploymenটের জন্য পুরো প্যারাগ্রাফটাই লাগবে। ন্যাচারাল আনএমপ্লয়মেন্টের জন্য পুরো প্যারাগ্রাফটাই লাগবে এবং ফুল এমপ্লয়মেন্টের জন্য পুরো প্যারাগ্রাফটাই লাগবে। সো এতটুকু আজকে পড়িয়েছি স্টুডেন্টস। এই জিনিসগুলো কিন্তু খুব সহজ। ফারহাতুল হক, মুহাইমিনুল হক, প্রেজেন্ট ম্যাম। মোহাম্মদ শামীম, ফারজানা খাতুন আখি, তোশাররফ হোসাইন, ম্যাম। Yes, ma'am. শ্রাবণী দাস দোলা, প্রেজেন্ট ম্যাম। রাহুল রেজা, ইয়েস ম্যাম। আবু ফাহাদ, ইশিকা মন্ডল, ইয়েস ম্যাম। সুস্মিতা দেবনাথ, Yes, ma'am. ফারহানা খানম, ইয়েস ম্যাম। ইয়ামিন লাম বাপ্পি, Yes, ma'am. ফয়সাল জোয়ারদার, Yes, ma'am. প্রীতিকণা দাস, Present, ma'am. সারতাজ ইয়াসির, আমরিন করিম, ফারজানা প্রেজেন্ট ববি, মিস। ফারজানা ববি, মাজবাহুল ইসলাম, নুরজাহান বিনতে কাদির, Yes, ma'am. মেহরাব হাসান তানিম, তাসনিয়া ইয়াসমিন, ইয়েস ম্যাম। ইমা, রেজাউল করিম রাজু, মৌরানী দাস, ম্যাম রাজুর নেটওয়ার্কে Present, সমস্যা। ma'am. সুমাইয়া সুলতানা, আহিয়া আক্তার, প্রেজেন্ট ম্যাম। আমিনুল ইসলাম, ইয়েস ম্যাম। শাকিব আহমেদ, Yes, ma'am. রাইসা তাবাসসুম, ইয়েস ম্যাম। তানিয়া, প্রেজেন্ট ম্যাম। মোহাম্মদ সাইফুল্লাহ, Yes, ma'am. হাসান নাদিম, Yes, ma'am. ফজলে রানী, ইয়েস ম্যাম। তৌহিদুল ইসলাম, ইয়েস ম্যাম। মোহাম্মদ নাহিদ, গোলাম রহমান নাইম, ইয়েস ম্যাম। আশিকুর রহমান, মিজানুর রহমান, আর শাহরিয়া। আচ্ছা, তো স্টুডেন্টস